এই হরমুজ প্রণালী অবরোধ করাটা কিন্তু আমেরিকার সামরিক সক্ষমতার বাইরে। ওখানে কোনো ব্লকেট দিতে হলে সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য এখানে কিন্তু ইরান একচ্ছত্র আধিপত্য এখানে এস্টাবলিশ করতে পারবে, কারণ হুম হুম। আমেরিকার লার্জ সাবমেরিন গুলো ওই জায়গাতে পৌঁছাতেই পারবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এই সাবমেরিন গুলোর যে সেন্সর গুলো আছে, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ওদের টেকনোলজিতে তারা ওই সমুদ্রের তলদেশে বসে থেকেই তারা কোনটা কমার্শিয়াল ভেসেল, কোনটা কমব্যাট মানে আপনার যুদ্ধ জাহাজ, এটাকে তারা ইজিলি শনাক্ত করতে পারে। আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তারা মার্কিন যুদ্ধ জাহাজকে আলাদাভাবে শনাক্ত করতে পারে। এই ধরনের টেকনোলজি ওই সাবমেরিন গুলোতে ইনকর্পোরেট করা আছে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে সে কেন ঘোষণাটাকে দিল। এর আমরা কতগুলো ধরেন রাজনৈতিক, কতগুলো অর্থনৈতিক এবং সামরিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে এক্সপ্লেইন করতে পারি। প্রথমে হুম আমরা দেখি যে কোন পর্যায়ে গিয়ে দুটো পক্ষ একটা আলোচনায় বসতে সম্মত হলো। সাধারণত যতদিন পর্যন্ত একটা তাদের একটা সামরিক শক্তি থাকে, তাদের উইলটাকে তার অপোনেন্টের উপরে ইম্পোজ করার জন্য যদি তার সামরিক শক্তি থাকে, যেটা মিস্টার ট্রাম্প বা আমেরিকা শুরু থেকে চেষ্টা করে আসছিল, যে সামরিক শক্তির বলে তারা ইরানকে তাদের শর্তগুলো মেনে নিতে বাধ্য করবে। তারা তাদের একমাত্র নিউক্লিয়ার ওয়েপন ছাড়া আর যত ধরনের সামরিক সরঞ্জাম ইরানের উপরে ড্রপ করা সম্ভব সবগুলো এক্সস্ট করে 40 দিন ধরে তারা যুদ্ধ চালিয়েও ইরানকে তাদের শর্তে রাজি করাতে পারলো না। দ্যাট মিনস তাদের যে সামরিক শক্তি, সেটা যুক্তরাষ্ট্রের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে বলেই তারা আবার কূটনীতির টেবিলে ফিরে যাওয়ার একটা সিদ্ধান্ত নেয়। আমি আপাত দৃষ্টিতে এটাকে এভাবেই ধরে নেব, কারণ এর আগেও আমরা দেখেছি যখন আলোচনা ফেইল করে তখন মানুষ সামরিক শক্তির উপর ভর করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জনের চেষ্টা করে। আমেরিকার ক্ষেত্রে আমরা দেখেছি আমেরিকা বিভিন্ন সময় বিট্রে করেছে। গত বছর অপারেশন মিডনাইট হ্যামারের আগে আগেও একটা আলোচনা কিন্তু চলমান ছিল। সেই নেগোসিয়েশন চলা অবস্থাতেই কিন্তু আমেরিকা কোনো ধরনের কি বলবো পূর্ব সতর্কবাণী না দিয়েই প্রিএমটিভ স্ট্রাইক করলো ইরানের উপরে। এবারও আমরা দেখলাম যখন নাকি একটা আলোচনা চলছিল ওমানে, সে আলোচনার মধ্যেই কিন্তু আমেরিকা হঠাৎ করে আক্রমণ করে বসলো। অর্থাৎ এটাই কিন্তু বৈশ্বিক রাজনীতির একটা ধরন, যে রাজনৈতিক বা কূটনৈতিক আলোচনা যখন খেই হারিয়ে ফেলে, যখন কোনো পথ খুঁজে পাওয়া না যায়, তখন বিভিন্ন দেশগুলো তাদের অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তির শরণাপন্ন হয়। এখানে আমরা উল্টোটা দেখতে পাচ্ছি। এখানে সামরিক শক্তি পুরোপুরি এক্সস্ট করার পরেও যখন আমেরিকা ইরানের কাছে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো ছিল, যেটা আমরা রেজিম চেঞ্জের কথা তারা বলেছে, পারমাণবিক কর্মসূচি স্থগিতকরণের কথা বলেছে, এক পর্যায়ে তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলেছে, যখন ইরান কোনোটাতেই সম্মত হয়নি, বরঞ্চ তারা একটা স্টাবন একটা অবস্থান নিয়ে ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে কন্টিনিউয়াস যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে অনেকে পাকিস্তানের মধ্যস্থতায়, কেউ কেউ বলে থাকে পেছন থেকে চায়নারও একটা প্রেশার ছিল ইরানের উপরে, যে যুদ্ধ বিগ্রহ আর কতদিন চলবে, একটা সমঝোতায় পৌঁছানোর একটা একটা অফার তাদের কাছে এলো। তো এটা আমেরিকা বলছে যে ইরানই নাকি এই সিজ ফায়ারটা বারবার চাচ্ছিল বা তারাই এই সমঝোতা প্রস্তাবের জন্য প্রস্তাব করছিল। অন্যদিকে আমরা ইরানের কাছ থেকে জানতে পেরেছি যে এই আগ্রহটা ছিল মার্কিনীদের পক্ষ থেকে। তো মার্কিনীরা এই এই আগ্রহটা যখন দেখালো, তখন আমরা স্ট্রেট যে বার্তাটা পেলাম যে তাদের সামরিক শক্তি ব্যবহার করে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারছে না, এই জন্য তারা কূটনীতি টেবিলে বসলো। এখন কূটনীতির টেবিলে বসার জন্য তারা যেটা বললো যে ইরানের যে প্রস্তাবিত 10টি পয়েন্ট ছিল, যে 10টি শর্ত ছিল, এগুলোকে বেসলাইন হিসেবে ধরে নিয়ে ওখান থেকে তাদের আলোচনা শুরু হবে। কিন্তু আলোচনার শুরুতেই তারা এই বেস লাইনের যে 10টি শর্ত, সে ব্যাপারে তারা চরম বিরোধিতা শুরু করলো। তার মধ্যে একটি ছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে হবে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যে লক্ষ্যগুলো আপনি সামরিক শক্তি প্রয়োগ করে আপনি অর্জন করতে পারলেন না, আপনি কূটনীতির টেবিলে বসে কথা বলে সেই যেটা ইরানের স্বার্থবিরোধী শর্তগুলো, সেটা আপনি কিভাবে তাদের কাছ থেকে কামনা করেন। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা দেখেন যে ইরান থেকে যে প্রতিনিধি দল গিয়েছিল আলোচনার জন্য পাকিস্তানে, তাদেরকে কিন্তু ফুল অথরিটি দেওয়া হয়েছিল টু স্পিক অন বিহাফ অফ ইরান। তাদেরকে কিন্তু পেছন থেকে কেউ কিন্তু ডিক্টেট করেনি। এই পুরো আলোচনার সময়টাতে ইরানের সঙ্গে কিন্তু ইরানের যে সুপ্রিম লিডার, তার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে প্রতিনিধি দলের কোনো রকমের টেলিফোন কনভারসেশন বা কোনো কিছু হয়েছে বলে আমরা শুনতে পাইনি। তাদেরকে পুরো অথরিটি দেওয়া হয়েছে টু রিপ্রেজেন্ট ইরান অন বিহাফ অফ দ্য সুপ্রিম লিডার অ্যান্ড দি পিপল অফ ইরান। অন দি আদার হ্যান্ড আমরা যেটা জানতে পেরেছি
যে আলোচনার সময়টাতে একটু পরপরই ওয়াশিংটন থেকে, হোয়াইট হাউস থেকে, এমনকি ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর কাছ থেকে কন্টিনিউয়াসলি ইউএস প্রতিনিধি দলের কাছে টেলিফোন বার্তা, কন্টিনিউয়াস তাদের মধ্যে একটা টেলিকমিউনিকেশন ছিল। তার মানে সুতোটা ছিল কিন্তু হোয়াইট হাউসে এবং সুতোটা ছিল ইসরায়েলে, যেখান থেকে তারা প্রতিনিধি দল কি বলবে না বলবে, কি শর্ত দেবে, কি যুক্তিতর্ক উপস্থাপন করবে, সেটা কন্টিনিউয়াস তারা ডিকটেট করছিল। এখানে জেডি ভ্যান্স, যিনি ভাইস প্রেসিডেন্ট, তাকে বলা হয়ে থাকে যে হি ওয়াজ এ সেট আপ, তাকে এখানে ইউজ করা হয়েছে। বাট বেসিক্যালি the terms and conditions of the dialogue was dictated from Israel as well as from White House. এবং আমরা দেখতে পেলাম যে আপাত দৃষ্টিতে যখন মনে হচ্ছিল যে আলোচনাটা একটা একটা সুন্দর দিকে আগাচ্ছে, তারা প্রাথমিকভাবে তারা রাজি হলো যে যে সমস্ত ইরানি সম্পদ, বিশেষ করে ডলার, বিভিন্ন দেশে আটকে আছে স্যাংশনের কারণে, সেগুলোকে তারা অবমুক্ত করে দিবে। এরকম বিভিন্ন দিকে কিন্তু কথাবার্তা বেশ খানিকটা প্রগ্রেস করছিল। এই পর্যায়ে হঠাৎ করে আহ ইসরায়েল থেকে কোন একটি ফোন কল হয়তো জেডি ভ্যান্স বা প্রতিনিধি দলের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছে। এবং এটা আমরা শুরু থেকেই জানি যে এই নেতানিয়াহু করেছে শুনেছি, হ্যাঁ। এটা সিজফায়ারের পক্ষে তারা ছিল না। তারা শুরু হুম। থেকে এই সিজফায়ার এবং ডায়ালগটাকে ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করছিল। আমরা জানি যে যখন একদিকে ডায়ালগ চলছে, তখন একই সঙ্গে লেবাননের উপরে একটা অমানবিক তারা বোম্বিং, কার্পেট বোম্বিং করে সিভিলিয়ান পপুলেশনকে একেবারে ডিস্ট্রয় করে দিচ্ছিল। দ্যাট মিনস শুরু থেকে ইসরায়েল কিন্তু এই আলোচনার পক্ষে ছিল না এবং তারা আলোচনাটা ভেস্তে দেওয়ার সব চেষ্টাই করেছে। তারপরে তারা যখন ওখান থেকে ফিরে এলো, এখন তারা কি করছে, তারা বলছে আবার তারা সামরিক শক্তি আরোপ করে এখন তারা হরমুজ প্রণালীকে ওপেন করে দেওয়ার কথা বলছে না। তারা বললো ফার্স্টে যে আমরা হরমুজ প্রণালীটাকে কো কন্ট্রোল, মানে যৌথভাবে ইরান এবং আমেরিকা এটাকে কন্ট্রোল করবে, এরকম একটা প্রস্তাবনা ইরানের কাছে দেওয়া হলো। বাট ইরান তো এই প্রস্তাব রাজি হবে না, বিকজ হরমুজ প্রণালীটা হচ্ছে ওদের সার্বভৌম ল্যান্ড, যেটা ল্যান্ড জমি, তার একটা অংশ। এখানে সে যুক্তরাষ্ট্রকে তো এখানে কোনো পার্টনারশিপে তারা নেবে না সম্ভবত কারণেই। এরপরে ট্রাম্প বললো যে সে আবার নতুন করে অবরোধ করবে। প্রথমে সে বললো অবরোধ করবে, কিন্তু এখানে অবরোধের টেকনিক্যাল সামরিক একটা বিষয় আছে, যেটা মিস্টার ট্রাম্প এবং তারা যারা মিলিটারি অ্যাডভাইজার যারা আছেন তারাও জিনিসটা পুরোপুরি বুঝতে পারেন যে এই হরমুজ প্রণালী অবরোধ করাটা কিন্তু আমেরিকার সামরিক সক্ষমতার বাইরে। কারণ হচ্ছে এটা খুব ন্যারো একটা চ্যানেল, যেটার উইথ হচ্ছে 54 কিলোমিটার, বাট এটা ন্যাভিগেবল চ্যানেল, যেটা দিয়ে কমার্শিয়াল ভ্যাসেল গুলো যাতায়াত করতে পারে, এইটা হচ্ছে শুধুমাত্র 3 কিলোমিটার প্রশস্ত। এর ভিতর দিয়ে সমস্ত কমার্শিয়াল ভ্যাসেল গুলো চলাচল করে থাকে। অন দি আদার হ্যান্ড, এখানে যদি কোনো ধরনের নেভাল ব্লকেট দিতেই হয়, তাহলে ডেফিনেটলি দুটো পক্ষকে কিন্তু সাবমেরিন ওয়ারফেয়ারের উপরে সিগনিফিকেন্টলি তাদেরকে ডিপেন্ড করতে হয়। এখন যেটা হচ্ছে, মার্কিনীদের যে সাবমেরিন গুলো আছে, যেটাকে ওয়াহাইও ক্লাস বলা হয়ে থাকে, এগুলো অনেক লম্বা, মানে এগুলো লেন্থ প্রায় বোধ হয় 137 কিলোমিটার আর সামথিং, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এবং এটা ডুবে পানির নিচে থেকে অপারেশন চালানোর জন্য যে ধরনের গভীরতা দরকার হয় পানির, হরমুজ প্রণালীতে কিন্তু অতটুকু গভীরতা নেই। কাজে এই সাবমেরিন গুলো, যেগুলো ওয়ার্ল্ড ক্লাস অত্যন্ত পাওয়ারফুল সাবমেরিন, এগুলো ওপেন ওশানে যেভাবে অপারেট করতে পারে, ওই হরমুজের ওই ন্যারো চ্যানেলের মধ্যে কিন্তু তাদের ওই ম্যানুভার স্পেসটা তাদের পর্যাপ্ত পরিমাণে থাকে না। কাজেই এত শক্তিমত্তা থাকা সত্ত্বেও মার্কিনী সাবমেরিন গুলো কিন্তু হরমুজ প্রণালীতে পুরোপুরি অসহায়। ওখানে তারা টার্ন রাউন্ড যে স্পেসটা যেটা প্রয়োজন বা ম্যানুভারিং যে স্পেসটা প্রয়োজন, সেটা তারা পাচ্ছে না। অন দি আদার হ্যান্ড, ইরানের কাছে যে সাবমেরিন গুলো আছে, যে টেকনোলজিটা নর্থ কোরিয়ার ইউনো ক্লাস সাবমেরিন থেকে তারা কোন এক সময় নিয়েছিল, যেটাকে গার্ডিয়ার সাবমেরিন বলা হয়, এগুলো হচ্ছে অনলি 37 মিটার লং, ছোট ছোট কতগুলো সাবমেরিন। অ্যান্ড ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা ওই হরমুজ প্রণালীর যে অল্প পরিসর যে জায়গাটুকু, যে অগভীর যে পানি, তার ভিতর তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু চলাচল করতে পারে, ম্যানুভার করতে পারে। কাজে ওখানে কোনো ব্লকেট দিতে হলে সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য এখানে কিন্তু ইরান একচ্ছত্র আধিপত্য এখানে এস্টাবলিশ করতে পারবে, কারণ আমেরিকার লার্জ সাবমেরিন গুলো ওই জায়গাতে পৌঁছাতেই পারবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সাবমেরিন যখন পানির নিচে থাকে, সেটাকে ডিটেক্ট করার জন্য সোনার ব্যবহার করা হয়। মানে আপনি একটা শব্দ তরঙ্গ ছুড়ে দেন, সেটা যখন আবার সাবমেরিনের গায়ে লেগে রিফ্লেক্ট হয়ে ফেরত আসবে, সেটা তখন আপনার রাডারে ধরা পড়বে, আপনি বুঝতে পারবেন যে নিচে একটা সাবমেরিন আছে। কিন্তু এই আপনার ইরানের যে আপনার গার্ডিয়ার সাবমেরিন গুলো, এগুলোর ইলেকট্রনিক বা ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার এতই লো, মানে ওখানে কমার্শিয়াল ভেসেল যে পরিমাণ শব্দ উৎপাদন করে, সেই তুলনায় একটা গার্ডিয়ার ক্লাস সাবমেরিন যদি ওখানে সি বেডে বসে থাকে,
সুইচ অফ করে তাকে ডিটেক্ট করার কোনো সুযোগই কিন্তু মার্কিনীদের নেই। সো এরা কিন্তু অনেকটা গোস্ট টাইপের, তারা সমুদ্রের গভীরে চুপচাপ বসে থাকে। এবং এদের আরেকটা বিষয় আছে, এই সাবমেরিন গুলোর যে সেন্সর গুলো আছে, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ওদের টেকনোলজিতে তারা ওই সমুদ্রের তলদেশে বসে থেকেই তারা কোনটা কমার্শিয়াল ভেসেল, কোনটা কমব্যাট মানে আপনার যুদ্ধ জাহাজ, এটাকে তারা ইজিলি শনাক্ত করতে পারে। আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তারা মার্কিন যুদ্ধ জাহাজকে আলাদাভাবে শনাক্ত করতে পারে। এই ধরনের টেকনোলজি ওই সাবমেরিন গুলোতে ইনকর্পোরেট করা আছে। সো নেভাল ব্লকেডের কথা যতই বলুক মার্কিনী বা ট্রাম্প প্রশাসন, এটা হরমুজ প্রণালীর ক্ষেত্রে একেবারেই অবাস্তব, অকার্যকর। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার কোনো চেষ্টাই করছে না। মাঝখান থেকে তারা কি বলছে, তারা ওই যে ইন্ডিয়ান ওশানে, নট ইভেন ইন দি ওমান সাগরেও কিন্তু না, ওমান সাগরের থেকেও আরো দূরে ইন্ডিয়ান ওশানে তারা অবস্থান নিয়ে বসে আছে। প্রায় 14টার মতো সাবমেরিন তাদের ওখানে অবস্থান করছে। তো তারা যখন দেখলো যে হরমুজ প্রণালীকে কোনোভাবেই ব্লক করা সম্ভব না, তখন তারা আরেকটা বিকল্প পথ বেছে নিল, যে সমস্ত জাহাজে করে ইরানিয়ান কোনো পোর্টে কোনো ফ্রেইট যাবে বা ওখান থেকে কোনো ফ্রেইট নিয়ে যারা বেরিয়ে আসবে তাদেরকে তারা ইন্টারডিক্ট করবে, মানে তাদেরকে তারা বাধা দেবে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইরান থেকে যে তেলটা বাইরে রপ্তানি হয় তার একটা বড় অংশ যায় চায়নাতে। চায়না তার প্রায় 80%, ইরানের প্রায় 80% তেল কিন্তু আসে, চায়নার 80% তেল আসে ইরান থেকে। এই ইরান থেকে যে তেলবাহী জাহাজগুলো সমুদ্রে যাবে, আপনার ইন্ডিয়ান ওশানে যাবে, এটাকে বাধা দেওয়ার সাহস মার্কিনীরা করবে কিনা, এটা একটা বিবেচনার বিষয়। কারণ আজকে তো চায়নার একটা তেলবাহী একটা জাহাজ, বড় জাহাজ তাদের সামনে দিয়েই গেল, তারা কিন্তু অবরোধের মধ্যে। চলে গেছে, তারা কিছু